নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের জিওগ্রাফির ক্লাইমেটোলজি সিরিজে। সেখানে আমরা লাস্ট পড়েছিলাম উইন্ডের কিছু হরাইজন্টাল মুভমেন্টস। আজ আমরা পড়তে চলেছি কন্ডিশনস ফর প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন বলতে কি বোঝায়? মেনলি জল যে আকাশ থেকে আমরা ঝরে পড়তে দেখি, যেটাকে আমরা বলি বৃষ্টিপাত। সব থেকে কমন প্রেসিপিটেশন হিসাবে বৃষ্টিপাতকেই আমরা দেখতে পাই। মাঝে মাঝে যদি ভাগ্য আমাদের ভালো থাকে তাহলে আমরা শিলাবৃষ্টিও দেখতে পাই। তাছাড়া আরও অনেক রকমভাবেই বাতাসে অবস্থিত জলকণা মাটিতে এসে পড়ে, যেমন স্নোফল, হেলস্ট্রম, রেনফল তো আছেই, তার সঙ্গে ড্রিজেল, স্লিট। স্লিট কথার অর্থ হলো শিলাবৃষ্টি। তারপর ভিরাজ। বেশ কিছু প্রেসিপিটেশন আমরা দেখব। তার আগে সবার আগে আমরা জেনে নিই যে এই প্রেসিপিটেশন হওয়ার জন্য কোন কোন কন্ডিশন দায়ী। তো চলুন তাহলে এই পেজে আমরা তিনটি টার্ম দেখতে পাচ্ছি। একটি দেখতে পাচ্ছি রিলেটিভ হিউমিডিটি। হিউমিডিটি নিজেও একটা টার্ম। এখানে তিনটি রিলেটিভ হিউমিডিটি রয়েছে এবং দেখুন এখানে লেখা আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই বিষয়টা কি সেটাই আমরা আজকে বুঝব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো সবার আগে আমরা যে টার্মগুলি দেখব, একটি হলো হিউমিডিটি, আর একটি হলো হিউমিডিটি ক্যাপাসিটি, একটি হলো অ্যাবসলিউট হিউমিডিটি, আর একটি হলো রিলেটিভ হিউমিডিটি। এই চারটি টার্ম জানার আগে আমাদের বেশ কিছু টার্ম জানা প্রয়োজন। তার মধ্যে একটি হলো ময়েশ্চার, আর একটি হলো ভেপার। এবার এই ময়েশ্চার কথার অর্থ হলো আর্দ্রতা, আর ভেপার কথার অর্থ হলো জলীয় বাষ্প। আমরা এই দুটি জানার সঙ্গে সঙ্গে লেটেন্ট হিট অর্থাৎ লিনতাপ, এই কনসেপ্ট তিনটি আগে জানব, তারপরে উপরের চারটি যে মেন কনসেপ্ট হিউমিডিটি, হিউমিডিটি ক্যাপাসিটি, অ্যাবসলিউট হিউমিডিটি অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি, এগুলি সম্বন্ধে আমরা জানব। চলুন সবার আগে আমরা দেখব ভেপার। ভেপার কথার অর্থ হলো জলীয় বাষ্প। ইহা অ্যাকচুয়ালি কি? ইহা হলো জলের গ্যাসীয় অবস্থা, অর্থাৎ গ্যাসিয়াস ফর্ম।
আমরা জানি পদার্থের সাধারণত তিনটি অবস্থা হয়, কঠিন, তরল, গ্যাসীয়। তার মধ্যে জলের কঠিন অবস্থা হলো বরফ, তরল অবস্থায় জল নিজেই, এবং গ্যাসীয় অবস্থায় যে বিষয়টি পাওয়া যায় সেটি হলো জলীয় বাষ্প বা ভেপার। আমরা কি করেছি, আমরা একটি পাত্রতে কিছু পরিমাণ জল নিয়েছি এবং নিচে আমরা একটি বার্নার আগুন জ্বালিয়েছি এবং সেই জলটি আস্তে আস্তে গরম হচ্ছে। এই বার্নারে আগুন জ্বালানোর ফলে এই যে জল আস্তে আস্তে গরম হচ্ছে, তারপরে আমরা দেখব যে জল থেকে কিছু গ্যাস নির্গত হচ্ছে। সেটি কি? সেটি জলের গ্যাসীয় অবস্থা বা জলীয় বাষ্প বলে। এবার আমরা তার আগে আরেকটু ভালোভাবে জানি যে জলের যে অণুগুলো সেগুলি একটা বলের মাধ্যমে আবদ্ধ থাকে। সেই ফোর্সটি খুবই দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমাদের এই শব্দটি মনে রাখতে হবে, পরীক্ষা অনেক সময় দেওয়া থাকে যে জল যে একে অপরের সঙ্গে যুক্ত থাকে সেটি কোন ফোর্সের মাধ্যমে যুক্ত থাকে? ভ্যান ডার ওয়ালস ফোর্সের মাধ্যমে। এবার এই ভ্যান ডার ওয়ালস ফোর্স খুবই দুর্বল। এটি যখন ভেঙে যায় তখনই জল লিকুইড অবস্থাতেই বাতাসে মেশে। এই ফোর্সটা যখন ভেঙে যায় তখন জল লিকুইড অবস্থাতেই বাতাসে মেশে। এই লিকুইড যে অবস্থা, লিকুইড অবস্থায় জলের যে অবস্থান তাকেই বলে ময়েশ্চার। তাহলে আমরা দুটি কনসেপ্ট জানলাম। একটি হলো জলের গ্যাসীয় অবস্থা, জলকে যখন আমরা গরম করি এবং গরম করার পরে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে যায়, সেই সময় জল আর কিছু তাপ গ্রহণ করার পরে বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে জল, দেখুন, -5 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা থাকবে তখন আমরা জলকে কি দেখতে পাবো? আইস বা বরফ। এরপরে আমরা জলে একটু তাপ দিলাম, এই ডেল্টা চিহ্নটার অর্থ হলো তাপ দিচ্ছি। জলের উষ্ণতা হয়ে এসে দাঁড়ালো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তখনও আমরা দেখছি যে জলটা বরফ অবস্থাতেই রয়েছে। আমরা আরও একটু তাপ দিলাম, আমরা এবার দেখছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এখন বরফ জলে রূপান্তরিত হয়েছে, উষ্ণতা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল তৈরি হলো, এবং এটা উইদিন এ সেকেন্ড কিন্তু হয়নি, এটা বেশ খানিকক্ষণ
তাপ দেওয়ার পরে এই অবস্থাটা আসলো। তাহলে এই তাপটা গেল কোথায়? এই তাপটা অ্যাকচুয়ালি এই যে বরফটি রয়েছে, এই বরফটি এই জলে পরিণত হওয়ার জন্য, অর্থাৎ অবস্থার পরিবর্তনের জন্য, চেঞ্জ অফ স্টেট, অবস্থার পরিবর্তনের জন্য যে তাপ বরফ গ্রহণ করলো তা হলো বরফ গলনের লীন তাপ বা লেটেন্ট হিট। আমরা এই কনসেপ্টটা বুঝেছি লীন তাপের। তেমনি জল থেকে যখন বরফ হয় তখনও 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ হতে বেশ খানিকটা পরিমাণ তাপ বর্জন করে। কতটা তাপ বর্জন করে? 80 ক্যালোরি পার গ্রাম। এটা আমাদের মনে রাখতে হবে। বেশ, এইবার এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে আমরা আরও তাপ দিচ্ছি এবং তাপ দিতে দিতে এটা আস্তে আস্তে 90 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তখনও জলই রয়েছে। সেই 90 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আরও একটু আমরা তাপ দিলাম, তখন আমরা দেখব এক সময় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল রয়েছে। এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে যদি আমরা আরও খানিকক্ষণ তাপ দিই, তাহলে আমরা দেখব 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই জল বাষ্পে পরিণত হচ্ছে। এখানে কিন্তু আমরা যদি থার্মোমিটার লাগিয়ে দেখি, তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থাকলো। তাহলে এই জল থেকে এই যে বাষ্প হলো, তাহলে কি ঘটল? আবার অবস্থার পরিবর্তন। তাহলে জল থেকে কিসে পরিণত হলো? জলীয় বাষ্প। অর্থাৎ প্রসেসটার নাম কি? বাষ্পীভবন। এই বাষ্পীভবনের জন্য যে জল যে তাপটা গ্রহণ করলো সেটি হলো বাষ্পীভবনের লীন তাপ। এবার এই বাষ্পীভবনের যে লীন তাপ সেটা কত? বাষ্পীভবনের লীন তাপটাও পরীক্ষায় আমাদের অনেক সময় করতে দেয়। এটা আমাদের মনে রাখতে হবে জুলে। 2260 কিলো জুল পার কেজি। এই যে বাষ্পীভবনের যে লীন তাপ, আমাদের মনে থাকবে। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম জলের দুটি অবস্থান, একটি হলো ভেপার আর একটি হলো ময়েশ্চার। এটা অ্যাকচুয়ালি ময়েশ্চার কি? আমরা একটা কথা ব্যবহার করি, ময়েশ্চার কন্টেন্ট। আমরা কিন্তু ভেপার কন্টেন্ট কথাটা বলি না। ময়েশ্চার কন্টেন্ট কথাটার অর্থ কি? যে সেই বস্তুর ভেতর কতটা জল
তরল অবস্থায় রয়েছে, অর্থাৎ জল তার লিকুইড ফর্মে থাকবে। আর ভেপার কথাটা যখনই চলে আসবে সেটাই কিন্তু গ্যাস ফর্ম, গ্যাসিয়াস ফর্ম। ঠিক আছে, গ্যাসীয় অবস্থায় জল কতটা অবস্থান করছে, তাহলে সাধারণত বাতাসের ভেতরে আমরা এই ভেপার কতটা রয়েছে সেইটা নিয়েই বেশি কাজ করি। আর আমরা পড়লাম লীন তাপ, লেটেন্ট হিট, যে অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা প্রয়োজন হয় সেটি হলো লীন তাপ। এবার লীন তাপ আমরা দেখলাম জলের ক্ষেত্রে বেশ কয়েক রকমের। যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে পরিণত হচ্ছে তখন 80 ক্যালোরি পার গ্রাম। আপনারা এটির জুল একক এবং এটির যে ক্যালোরিতে একক সেই দুটি কমেন্ট বক্সে লিখবেন। আমরা এরপরে ডাইরেক্টলি চলে যাই আমাদের হিউমিডিটি ক্যাপাসিটি, অ্যাবসলিউট হিউমিডিটি এবং রিলেটিভ হিউমিডিটি, এই কনসেপ্টে। আমরা প্রথমে যেটি পড়ব সেটি হলো হিউমিডিটি ক্যাপাসিটি। এই হিউমিডিটি ক্যাপাসিটি বিষয়টা কি? যে বাতাস, এখানে বাতাস বলতে আমরা বলছি এয়ার। এয়ার মানে মিক্সচার অফ গ্যাস, এটা তো আমরা নিশ্চয়ই জানি। যে বাতাসের ওয়াটার ভেপার সামলানোর ক্ষমতা, ক্ষমতাকেই হিউমিডিটি ক্যাপাসিটি বলে। বানানটা একবার দেখবেন। অর্থাৎ কি, একটু ইংলিশে আমরা দেখব যে এয়ারের ওয়াটার ভেপার, পুরোটাই লিখি, ওয়াটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি, এই যে ওয়াটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি, এটাকে আমরা আরো একভাবে বলি ভেপার প্রেশার। সামলানোর ক্ষমতা। এখানে আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার বাড়লে হিউমিডিটি ক্যাপাসিটি বাড়ে। আর টেম্পারেচার কমলে হিউমিডিটি ক্যাপাসিটি কমে।
অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বাতাসের এই যে হলো বাতাস, এ হলো বাতাস, এয়ার, এর ভেতরে কতটা জল ধরবে। আমরা এয়ারটাকে এখন একটা এয়ার পকেটের মতো কল্পনা করছি, এর ভেতরে কতটা জল ধরবে সেটাকেই বলবো হিউমিডিটি ক্যাপাসিটি। এবার যখন আপনি এটাকে গরম করবেন, অর্থাৎ যখন উষ্ণতা বাড়বে, অর্থাৎ টেম্পারেচার বাড়ছে, সেক্ষেত্রে কি হবে? আয়তন বাড়বে। আর আয়তন যদি বাড়ে তাহলে এখানে এখন বেশি জল ধরবে। খুব সিম্পল ব্যাপার, আয়তন বাড়লে এখানে বেশি জল ধরবে, তাহলে কি হিউমিডিটি ক্যাপাসিটি বাড়ল। আবার যখন আপনি টেম্পারেচার ডিক্রিজ করে দিচ্ছেন তখন কি হবে? এই যে এয়ারের পকেট এটি ছোট হবে, এবং ছোট হলে কি হবে? এতে কম জল ধরবে, অর্থাৎ হিউমিডিটি ক্যাপাসিটি কমবে। আমরা বুঝতে পেরেছি হিউমিডিটি ক্যাপাসিটি মানে কি? বাতাসের ওয়াটার ভেপার সামলানোর ক্ষমতা, ওয়াটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি বা ভেপার প্রেশার সামলানোর ক্ষমতা। এরকম ধরনের কথা যদি আসে ধরে নেবেন যে সেটা হিউমিডিটি ক্যাপাসিটির কথা বলছে। হিউমিডিটি ক্যাপাসিটির ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন টেম্পারেচার বাড়বে, আমি আরেকটু ভালোভাবে লিখে দিই, এটি হলো গরমকাল আর এটি হলো শীতকাল। গরমকালে হিউমিডিটি ক্যাপাসিটি বাতাসের বেশি থাকবে, বেশি পরিমাণ জলীয় বাষ্প বাতাস তার ভেতরে সংগ্রহ করতে পারবে, এবং শীতকালে কম পরিমাণ জলীয় বাষ্প বাতাস তার ভেতরে সংগ্রহ করতে পারবে। অর্থাৎ শীতকালে হিউমিডিটি ক্যাপাসিটি কম হবে, গরমকালে হিউমিডিটি ক্যাপাসিটি বেশি হবে। বেশ, এবার আমরা বাকি টার্মগুলো দেখি। একটা টার্ম আমরা দেখলাম হিউমিডিটি। হিউমিডিটি কথাটার অর্থ কি? আর্দ্রতা। এটা আমরা ছোটবেলা থেকেই শুনছি। ওয়াটার ভেপার প্রেজেন্ট in the air, জলীয় বাষ্প যা বাতাসে প্রেজেন্ট রয়েছে তাকে আর্দ্রতা বলে। বাতাসে যে জলীয় বাষ্পটা রয়েছে, জলীয় বাষ্প অর্থাৎ কি? জলের গ্যাসিয়াস ফর্ম, তাকে আর্দ্রতা বলে। এবার আমরা একটা জিনিস দেখি, সেই জিনিসটি হলো অ্যাবসলিউট হিউমিডিটি। এবার এটা কি? এখানে আমরা তখন বলবো অ্যাকচুয়াল ওয়াটার ভেপার না, অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার। অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার। অর্থাৎ কি? এখানে প্রথমে আমরা দেখলাম কি যে ওয়াটার ভেপার যেটা জলের বাতাসের মধ্যে প্রেজেন্ট রয়েছে সেটাকে আর্দ্রতা বা হিউমিডিটি বলে। এবার আমরা
আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে যাচ্ছি যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার, এয়ারের মধ্যে অ্যাকচুয়ালি কতটা পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেইটার বিশ্লেষণে আমরা এগোচ্ছি। এবার আমরা আরেকটু অ্যাডভান্সে যাই, সেটি হলো রিলেটিভ হিউমিডিটি। এই বিষয়টা কি বলে? রিলেটিভ হিউমিডিটি হলো absolute humidity by humidity capacity বানানগুলো একটু দেখে নেবেন, ইন্টু 100, এটা সাধারণত পার্সেন্টেজে বলা হয়। এবারে তো একটা বইয়ের কথা আমরা জেনে গেলাম, তাও হিউমিডিটি ক্যাপাসিটিটা তাও আমরা একটু বুঝেছি, কিন্তু এই হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, এইগুলো তো খুব ভালো করে আমরা এখনো অবধি বুঝতে পারলাম না, একদম আমরা বুঝতে পারিনি এখনো। আমরা এইবার ডিটেলে যাব, দেখা যাক। তাহলে চলুন, তাহলে আমরা কি বললাম যে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার, এটাই হলো অ্যাবসলিউট হিউমিডিটি। এবার এই ঘটনাটা বোঝার জন্য আমরা একটু আমাদের জিওগ্রাফির নলেজটা কাজে লাগাই। এটা হলো আমাদের ভূখণ্ড, আমাদের মাটি। এবার মাটির কাছে যে বাতাস রয়েছে, সেই বাতাসগুলি অপেক্ষাকৃত গরম হয় এবং যত উপরের দিকে আমরা উঠব তত কি হবে, টেম্পারেচার কমতে থাকবে। এখানে টেম্পারেচার সব থেকে বেশি নিচে, এখানে টেম্পারেচার সব থেকে বেশি, আর এখানে টেম্পারেচার সব থেকে কম। আমরা যত উপরের দিকে উঠছি তত টেম্পারেচার কমতে থাকে, এটা তো আমরা জানি। আবার আমরা দেখেছি যে মাটির কাছেই আমাদের বিভিন্ন রকম জলাশয় থাকে বা সমুদ্র থাকে। সমুদ্র তো আর আকাশে থাকে না, সমুদ্র তো আমাদের মাটির কাছেই থাকে। সেখান থেকে সূর্যের আলোতে উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প আমাদের বাতাসের মধ্যে আসে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প আসে এবং তারপর সে বাতাস উপরের দিকে ওঠে। উপরের দিকে উঠে কি তৈরি করে, মেঘ তৈরি করে এবং মেঘ তৈরি হওয়ার পরে কি হয়, সেখান থেকে রেনফল হয়, বৃষ্টিপাত হয়। এই ঘটনাটাই তো আমরা আসলে স্টাডি করার চেষ্টা করছি যে প্রেসিপিটেশন কিভাবে হয়। তাহলে আমরা মোটামুটি এই ঘটনাটি দেখে নিলাম। বেশ, আমরা আরও একটি ঘটনা দেখি। লেয়ার বাই লেয়ার আসবে,
একটু ধৈর্য ধরবেন, আপনারা সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারবেন। বেশ, মাটির কাছে যখন বাতাস থাকবে তখন সেই বাতাস প্রচণ্ড গরম হবে। প্রচণ্ড গরম যদি হয়, সেই বাতাসের হিউমিডিটি ক্যাপাসিটি অনেক বেশি থাকবে। কারণ কি, মাটির কাছে, আচ্ছা এটা কেন আমরা তো অলরেডি জানি যে সূর্যের যে আলো, সেই আলোটি আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়ে এবং পৃথিবী পৃষ্ঠে পড়ার পরে আমাদের মৃত্তিকা গরম হয়। তারপরে মৃত্তিকা থেকে যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশনগুলি বেরোয়, সেই রেডিয়েশনের ফলেই বাতাস গরম হয়। সূর্য থেকে আসা আলোতে কিন্তু বাতাস ডাইরেক্টলি গরম হয় না। সূর্য থেকে আসা আলোতে সবার প্রথমে মাটি গরম হয়, তারপরে সেই মাটি থেকে আবার বাতাস গরম হচ্ছে। এটা আমরা আগে কনসেপ্টটা শিখেছি, এই জন্য সেটা রিপিট করছি না। তো ওই জন্যই মাটির কাছে যে বাতাস, সেই বাতাস সব থেকে বেশি গরম হয়। আর একটু আগেই আমরা যখন হিউমিডিটি ক্যাপাসিটি পড়েছি, আমরা দেখেছি যে টেম্পারেচার বাড়লে হিউমিডিটি ক্যাপাসিটি বাড়বে। কারণ কি, টেম্পারেচার বাড়লে এই বাতাসের যে সাইজ সেটা বড় হয়ে যাচ্ছে, এয়ার পকেটের যে সাইজ সেটা বড় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই কারণে হয় না, এটা অনেক জটিল বিষয়, কিন্তু আমরা অত জটিলে যাব না, আমরা সহজ করে দেখি। এখানে হিউমিডিটি ক্যাপাসিটি অনেক বেশি। এবার আমরা কি দেখছি, যে যত উপরের দিকে উঠছে, উপরে উঠলে, বাতাস উপরে উঠলে টেম্পারেচার কমছে। এবার উপরের দিকে যাত্রা করছে, টেম্পারেচার কমছে মানে এর হিউমিডিটি ক্যাপাসিটি কমছে। টেম্পারেচার কমছে মানে এর হিউমিডিটি ক্যাপাসিটি কমছে। টেম্পারেচার কমছে মানে এর হিউমিডিটি ক্যাপাসিটি কমছে। এটুকু আমরা বুঝতে পারলাম। মাটির কাছে হিউমিডিটি ক্যাপাসিটি সবচেয়ে বেশি, তারপরে হিউমিডিটি ক্যাপাসিটি একটু কম, তারপরে হিউমিডিটি ক্যাপাসিটি আর একটু কম, তারপরে হিউমিডিটি ক্যাপাসিটি অনেকটা কম। এটুকু আমরা বুঝতে পেরে গেছি। বেশ, আমরা আরও দেখছিলাম যে এই যে এটা মাটি এবং এটা সমুদ্র। এবার কি হচ্ছে, সমুদ্র থেকে জলীয় বাষ্প নির্গত হচ্ছে। সূর্যের আলোতে জল গরম হয়ে জলীয় বাষ্পই তো নির্গত হবে। এবার সেই জলীয় বাষ্প আমাদের এখানে যে বাতাস রয়েছে, সেই বাতাসের ভেতরে এই যে হিউমিডিটি ক্যাপাসিটি বলে যে জায়গাটি আমরা বানিয়েছি, তার মধ্যে ঢুকছে। তাহলে আমরা ধরলাম যে এখানে বেশ খানিকটা জল জড়ো হয়ে গেছে বাতাসের মধ্যে। যতটা এর ক্ষমতা, তার ততটা তো ভরেনি, মোটামুটি ধরে নেন একটা পার্সেন্টেজ, যে সামথিং 30%, মানে 100 ভাগের মধ্যে 30 ভাগ জল ভর্তি হয়ে গেছে। এইবার যেই আমরা উপরে উঠছি, খুব ভালোভাবে লক্ষ্য করবেন, দেখুন মাটির কাছে থাকাকালীন আমাদের একটা, আমি আরবিটারি মান নিচ্ছি, মানে যে কোনো একটা মান নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। এইখানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অর্থাৎ হিউমিডিটি ক্যাপাসিটি আমি ধরে নিচ্ছি 100 ইউনিট, এবং এর মধ্যে ওয়াটার প্রেজেন্ট, জল তো এই যে জলীয় বাষ্পটার ফলে জলটার ভেতরে প্রেজেন্ট আছে,
ওয়াটার প্রেজেন্ট আমি ধরে নিলাম 40 ইউনিট। এইবার যখন আমরা একটু উপরের দিকে উঠেছি, দেখুন 40 ইউনিট মানে আর একটু কম হবে। এতটুকু হবে। এবার যখন আমি উপরের দিকে উঠছি, অর্থাৎ টেম্পারেচার কমছে। টেম্পারেচার কমার অর্থ হলো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিও কমছে। এই অবস্থায় যখন গেছে, এই যে 1 নম্বর কন্ডিশন, এবার 2 নম্বর কন্ডিশনে যেই গেছে, তখন ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, আমি এখানে ডাইরেক্ট এই যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কথাটি লেখা আছে সেটিকেই লেখার চেষ্টা করছি। ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এইখানে দেখা গেল 80 ইউনিট। এবার এর মধ্যে যে জল প্রেজেন্ট ছিল, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কমছে মানে তো জল ওর ভেতর থেকে বেরিয়ে পালিয়ে যাবে না, জল যা ছিল তাই থাকবে। তাহলে এখানে আবার ওয়াটার প্রেজেন্ট 40 ইউনিট। আমরা বুঝতে পারছি আমরা আরও উপরের দিকে উঠছি, ফলে এর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আরও কমছে। 3 নম্বর কন্ডিশনে যখন আমরা পৌঁছে গেছি, তখন আমরা দেখব ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি এখানে দেখা গেল 60 ইউনিট, কিন্তু ওয়াটার প্রেজেন্ট সেই 40 ইউনিটই। আমরা বুঝতে পারছি, মানে এই অবস্থায় যখন আমরা দেখব, তখন আমরা দেখব যে এই যে কলসি যত বড়, কলসি প্রায় জল দিয়ে ভরে গেছে। আমরা এখানে যখন দেখছিলাম যে কলসিতে এতটুকু জল রয়েছে, এখানে যখন দেখছি যে কলসির আয়তনই ছোট হয়ে গেছে, জল এতটুকু রয়েছে। এখানে আস্তে আস্তে দেখছি যে কলসি আরও ছোট হয়ে গেছে, জল যা ছিল তাই আছে। এইখানে যখন আমরা আসব, তখন আমরা দেখছি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি 40 ইউনিট আর ওয়াটার প্রেজেন্ট 40 ইউনিট। মানে এখানে যে কলসিটা রয়েছে সে কলসি সম্পূর্ণ জল দিয়ে ভরে গেছে। মানে আমরা বুঝতে পারছি যে বাতাস যখন 1 নম্বর কন্ডিশন থেকে 4 নম্বর কন্ডিশনে যাচ্ছে, এইটাই তো সাধারণ জীবনে আমরা দেখতে পাই যে জল মানে বাতাস নিচ থেকে উপরের দিকে ওঠে, এবং বাতাসে যে ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি বা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এখানে 1 মিনিটের জন্য ময়েশ্চার ভেপার এইসব তর্ক ভুলে যান। আমরা এখন বোঝার চেষ্টা করছি যে হিউমিডিটি ক্যাপাসিটির তুলনায় এই যে ওয়াটার যেটা প্রেজেন্ট রয়েছে, বাতাস যখন মাটির থেকে অনেক উপরে উঠে যাবে, মানে 1 নম্বর থেকে 2 নম্বর কন্ডিশনে চলে যাবে, তখন তো আর বাতাসের ভেতরে এই যে জলীয় বাষ্প যে সমুদ্রের জল উত্তপ্ত হয়ে বা নদীর জল উত্তপ্ত হয়ে যে জলীয় বাষ্পটা জল থেকে নির্গত হচ্ছে, যেটা বাতাসের মধ্যে ঢুকছে, এই যে ওয়াটার প্রেজেন্ট, এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো কেবলমাত্র 1 নম্বর কন্ডিশনের ক্ষেত্রেই ঘটছে। মাটির কাছে যখন বাতাস রয়েছে তখনই হচ্ছে। যখন 2 নম্বর কন্ডিশনে যাচ্ছে তখন দেখুন ওয়াটার প্রেজেন্ট সেই সেমই রয়েছে, তারপরেও দেখুন ওয়াটার প্রেজেন্ট সেই সেমই রয়েছে, তারপরেও দেখুন ওয়াটার প্রেজেন্ট সেই সেমই রয়েছে। অর্থাৎ এই যে ওয়াটার প্রেজেন্ট যে ঘটনাটাকে, এই ঘটনাটাকে আমরা বলছি অ্যাবসলিউট হিউমিডিটি। যেটা সমস্ত জায়গায় সেম থাকে। আমরা বুঝতে পারছি
বাতাসের মধ্যে জলীয় বাষ্প রয়েছে। এবার প্রথমে কি, প্রথমে যে বাতাস এয়ার পকেটটা ছিল, এই এয়ার পকেটের ভেতরে জলীয় বাষ্পর পরিমাণ খুবই কম, মানে এর যদি ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি, বা আমি ওয়াটার বলি, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি 100 ইউনিট হয়, অ্যাকচুয়ালি ওয়াটার প্রেজেন্ট 10 ইউনিট। আর কিছুক্ষণ পরে এই যে ওয়াটার, সেই ওয়াটারের পরিমাণটা আরেকটু বাড়ল, তো তখন ওয়াটার প্রেজেন্ট হয়ে গেল 20 ইউনিট। এই যে প্রথমে 10 ইউনিট ছিল, তারপরে 20 ইউনিট হলো, অর্থাৎ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য এয়ার, এই ঘটনাটাকেই হিউমিডিটি বলে। কিন্তু এই হিউমিডিটিটা বাড়তে বাড়তে দেখা গেল আরও একটু পরিমাণ জলের ভেতরে ঢুকলো, তারপরে আর জলের ভেতরে ঢুকলো না। এবার এই সময় ওয়াটার প্রেজেন্ট হয়ে গেল 40 ইউনিট। তারপরে এই বাতাসটা আস্তে আস্তে উপরের দিকে এই এয়ার পকেটটা যাত্রা শুরু করছে, এবং যাত্রা শুরু করার পরে আমরা দেখছি যে এই এয়ার পকেটটা আস্তে আস্তে ছোট হচ্ছে, ছোট হচ্ছে। আমরা বুঝতে পারছি এখান থেকে এটাই রূপান্তরিত হচ্ছে, তারপরে এটাই রূপান্তরিত হচ্ছে, তারপরে এটা রূপান্তরিত হচ্ছে। কিন্তু এর ভেতরে যে জলের অবস্থানটা, অর্থাৎ এই যে 40 ইউনিট জলটা, এই জলটা কিন্তু অতটাই থেকে গেছে, এবং এই অবস্থায় আসার সময় পুরো এয়ার পকেটটাই জল দ্বারা ভর্তি হয়ে গেছে। তাহলে এই যে ওয়াটার প্রেজেন্ট যেটা স্থির থাকছে, এটাকে আমরা বলবো অ্যাবসলিউট হিউমিডিটি। আর এই যে বলছে এই কলসিটা, এখানে কলসিটার আয়তন 100 ছিল, এখানে 80 হলো, এখানে 60 হলো, এখানে 40 হলো। আমরা এই যে এটাই তো পড়ছিলাম, কলসির আয়তন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কন্ডিশনে। তাহলে এই কলসির আয়তন, এটার অর্থই তো আমরা বুঝতে পারছি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এইটার অর্থই তো আমরা বলতে পারছি যে হিউমিডিটি ক্যাপাসিটি। এই হিউমিডিটি ক্যাপাসিটি প্রথমে 100 ছিল, আরেকটু যেই উপরে গেল, টেম্পারেচার কমলো, তখন এটা 80 ইউনিট হলো। তারপরে যখন আরেকটু উপরে গেল, আমি এরকমভাবে দেখাচ্ছি যে হাইট বাড়লো, টেম্পারেচার কমলো, আবার হাইট বাড়লো, টেম্পারেচার কমলো, তখন 60 ইউনিট হয়ে গেল। প্রথমে 100 ইউনিট ছিল, তারপরে 80 ইউনিট হলো, তারপরে 60 ইউনিট হলো, তারপরে আবার হাইট বাড়লো, টেম্পারেচার কমলো, অর্থাৎ কি আরও উপরে যাত্রা করছে, আরও উপরে যাত্রা করছে। উপরে যাত্রা করছে মানে কি হাইট বাড়ছে, আর উপরে গেলে কি হয়, টেম্পারেচার কমে। আমরা তো এটা এর আগে কনসেপ্টটা পড়েছি যে প্রতি একটা নির্দিষ্ট পরিমাণ কিলোমিটার উচ্চতা বাড়লে টেম্পারেচার কমে। তো টেম্পারেচার যখনই কমবে, হিউমিডিটি ক্যাপাসিটি কমবে। এখানে 40 ইউনিট হয়ে গেছে। এবার দেখুন, প্রথমে 100 ইউনিটের তুলনায় 40 ইউনিট জল ছিল, তারপর 80 ইউনিটের তুলনায় 40 ইউনিট জল রয়েছে, তারপরে 60 ইউনিটের তুলনায় 40 ইউনিট জল রয়েছে, তারপরে 40 ইউনিটের তুলনায় 40 ইউনিট জল রয়েছে। এই যে এই ঘটনাটাকে, তাহলে স্টেজ 1-এ কি হলো, 40 ইউনিট জল ছিল 100 ইউনিটের মধ্যে, ইন্টু 100 মানে 40%। স্টেজ 2-তে কি হলো, 40 ইউনিট জলই রয়েছে, এখন কলসির সাইজ 80 ইউনিট, ইন্টু 100 মানে 50%। 40-80-কে কাটলে 1-2 হবে, ইন্টু 150। 3 নম্বর কন্ডিশন যখন আমি দেখলাম, তখন 40 ইউনিট বাই 60 ইন্টু 100, এখানে কত হবে, প্রায় 67%।
কী হবে? এটা 2/3 হবে, 3 দিয়ে 100কে কাটলে 33 হবে, 33 দুগুণে 66.66, 67 হবে। 4 নম্বর কন্ডিশনে যখন আমরা চলে গেলাম, তখন 40 ইউনিট জল রয়েছে, কলসির সাইজও 40 ইউনিট ইন্টু 100, মানে কত? 100%। তাহলে দেখুন, এই ঘটনাটা স্টেজ 1-এ আলাদা, স্টেজ 2-তে আলাদা, স্টেজ 3-তে আলাদা, স্টেজ 4-এ আলাদা। কেন আলাদা? না, এই নিচে যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা যেহেতু আলাদা হচ্ছে, আমি এইভাবে দিচ্ছি না, এই যে নিচে যে বিষয়টা রয়েছে হিউমিডিটি ক্যাপাসিটি, এইটা পরিবর্তিত হচ্ছে। এই জন্যই তো আমাদের এই মানগুলোও পরিবর্তিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে বিষয়টা, এইটাকেই আমরা বলছি রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি মানে কি? অ্যাবসলিউট হিউমিডিটি বাই হিউমিডিটি ক্যাপাসিটি ইন্টু 100। এবার দেখুন, এটা একটু সেন্স করবে। এই যে এখানে একটা এত বড় সূত্র লিখে রেখেছি, অ্যাবসলিউট হিউমিডিটি, এই যে অ্যাবসলিউট হিউমিডিটি 40, হিউমিডিটি ক্যাপাসিটি একবার 100 হচ্ছে, একবার 80 হচ্ছে, একবার 60 হচ্ছে, একবার 40 হচ্ছে, আমরা বুঝতে পারছি, ইন্টু 100। সেই করেই তো আমরা বের করলাম পরে। রিলেটিভ হিউমিডিটি বোঝা গেল, অ্যাবসলিউট হিউমিডিটি বোঝা গেল, হিউমিডিটি ক্যাপাসিটি বোঝা গেল, হিউমিডিটি বোঝা গেল। দেখুন, এবার এই ছবিটা দেখুন খুব ভালোভাবে। প্রথমে রিলেটিভ হিউমিডিটি, এই ছবির সাপেক্ষে আমরা বলবো একটু উল্টো হয়ে গেছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। বেশ, এখানে দেখুন 28% রিলেটিভ হিউমিডিটি, অর্থাৎ এই পুরো যে হলুদ জায়গাটা দেখাচ্ছে, অর্থাৎ এটা কলসির সাইজ, এটা যদি 100 ইউনিট হয়, এই ওয়াটার ভেপার এটি হলো 28 ইউনিট। আমরা বুঝতে পারছি। দেখুন, ওয়াটার ভেপারটা লেখা এবং এটার সাইজ দেখানো নীল দিয়ে। এই নীল সাইজটা কিন্তু এখানেও সেমই রয়েছে, এখানেও সেমই রয়েছে। এখানে এই হলুদ জায়গাটা, অর্থাৎ এই কলসির যে সাইজটা, সেইটা এখানে 100 ছিল, এখান থেকে 30 ডিগ্রি থেকে যখন 20 ডিগ্রি উষ্ণতায় চলে গেছে, তখন এই পকেটটার সাইজ কমে গেছে, এয়ার পকেটটার সাইজ কমে গেছে। ফলে ওয়াটার ভেপার, যেই নীল জায়গাটা, ওয়াটার ভেপারের পরিমাণ সেম থাকলেও রিলেটিভ হিউমিডিটির পরিমাণ কিন্তু প্রত্যেকবার আলাদা আলাদা, এবং একসময় যখন কলসির সাইজ ছোট হতে হতে ওয়াটার ভেপারের সমান হয়ে গেছে, তখন রিলেটিভ হিউমিডিটি 100%। এবার বলবেন যে আচ্ছা, তাহলে ওয়াটার ভেপারের সাইজ, কলসির সাইজ 100%, এবার এই 10 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে যদি চলে যায়, এই 10 ডিগ্রি থেকে 5 ডিগ্রিতে যদি চলে যায়, সেই ক্ষেত্রে কি হবে? বাতাসের ভেতরে যে ওয়াটার ভেপার প্রেজেন্ট রয়েছে, বাতাস সেটাকে আর হোল্ড করতে পারবে না, ধরে রাখতে পারবে না। তখন কলসির সাইজ আরও ছোট হয়ে যাবে, ওয়াটার ভেপার অতটুকুই রয়ে গেছে। তখনই কি করবে? ওই ওয়াটার ভেপারটা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। আমরা পরের দিন এই কনসেপ্ট সম্বন্ধে খুব ভালোভাবে আলোচনা করব, যে এর পরের ঘটনা কি হবে। অ্যাকচুয়ালি প্রথমে আমরা এই যে একটা রামকাহিনী দেখলাম, কোথায় দেখলাম? এই যে এখানে, যে সূর্যের আলোতে মাটি গরম হচ্ছে, মাটি গরম হওয়ার পরে সেই টেরিস্ট্রিয়াল রেডিয়েশন যেটা মাটি ত্যাগ করছে, তার ফলে এখানকার বাতাস গরম হচ্ছে, এবং সেই বাতাসগুলো গরম হয়ে তার হিউমিডিটি ক্যাপাসিটি অনেক বেশি থাকছে, এবং সমুদ্রের জল বা জলাশয়ের জল বা গাছের ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে যে জলটা নির্গত হয়, সেই জল এর ভেতরে প্রবেশ করছে, এবং
যত এই বাতাস উপরের দিকে উঠছে এর হিউমিডিটি ক্যাপাসিটি একটু একটু করে কমছে, এবং হিউমিডিটি ক্যাপাসিটি কমতে কমতে এটা একটু বেশি ছোট হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যে প্রথমে খুব অল্প পরিমাণে জলীয় বাষ্প ছিল দেখে মনে হচ্ছে এই হিউমিডিটি ক্যাপাসিটি বেশি, তারপরে সেই সেম পরিমাণ জলীয় বাষ্পই রয়েছে কিন্তু হিউমিডিটি ক্যাপাসিটি কমে গেছে, অর্থাৎ কি পাত্রের সাইজ ছোট হয়ে গেছে। তারপরে আরও যখন উপরে গেছে তখন সেই জলীয় বাষ্পের পরিমাণ সেমই রয়েছে কিন্তু পাত্রের সাইজ আরও ছোট হয়ে গেছে। এইবার হিউমিডিটি ক্যাপাসিটি এবং পাত্রের সাইজ সেম হয়ে গেছে, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে গেছে। এবার এই কথাগুলো বোঝা যাচ্ছে। রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে যাওয়ার পরে যখন আরও উপরের দিকে ওঠার চেষ্টা করছে বাতাসটা, তখন কি এই পাত্রের সাইজ আরও ছোট হয়ে গেছে, কিন্তু এখন যে জল রয়েছে সেই জল তো এর থেকে বেশি, জল তো পাত্র থেকে বাইরে বেরিয়ে গেছে। তখন কি হবে, এই জলটা জাম্প করে বাইরে বেরোনোর চেষ্টা করবে। আমরা পরের দিন পড়ব এই যে জলটা বাতাসের মাধ্যমে উঠে উপরে এসেছে, বাতাসের জল ছাড়াও তো আরও ধূলিকণা অথবা লবণ অথবা ফ্লাই অ্যাশ বা ছাই এরকম ছোট ছোট বিষয়পত্র বাতাসে ভেসে বেড়ায়। সেইগুলোকে বলা হয় হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই। শব্দটা একটু ভারী লাগলেও হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই। এবার এরকম একটা হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই বাতাসে ভেসে বেড়ায়, তো তার পাশে কি হয়, এই জলটা এসে এর চারপাশে জমে যায়। তারপরে এই জলের ফোঁটাগুলো একে অপরের সঙ্গে যখন যুক্ত হয়ে একটা বড় বিষয় তৈরি করে, সেটাকে আমরা বলি মেঘ। এবং সেই মেঘ একটা সময় জলীয় বাষ্প, মানে সেই মেঘ একটা সময় কি হয়, জল আকারে ঝরে পড়ে। আরও কিছু ফেনোমেনা আছে, এই যে এই জলীয় বাষ্প থেকে এখানে দুম করে জল এসে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার চারপাশে মানে কি বলবো আটকে গেল। এই যে ঘটনাটা, এই ঘটনাটা তো কনডেনসেশন। এবার এই কনডেনসেশন ঘটনাটা ঠিক কোন সময়ে শুরু হয়? এই যে রিলেটিভ হিউমিডিটি 100% হচ্ছে, ধরুন এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, আস্তে আস্তে উপরে উঠতে উঠতে এখানে 27 ডিগ্রি তাপমাত্রা হয়েছে। এখানেও আরও উঠলেন আপনি উপরে, এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে। আরও যখন ওঠা হলো তখন দেখা গেল এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে গেছে। অর্থাৎ এই 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিলেটিভ হিউমিডিটি 100% হয়ে গেছে। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইহার হিউমিডিটি ক্যাপাসিটি যতটা হয়েছে, ওর ভেতরে জলীয় বাষ্প অর্থাৎ অ্যাবসলিউট হিউমিডিটিও ততটা। এখন এই কথাগুলো আমি যখন ব্যবহার করছি টেকনিক্যাল ওয়ার্ডগুলো, তখন কি মাথার মধ্যে পিকচার তৈরি হচ্ছে যে হ্যাঁ প্রথমে বড় পাত্র ছিল, তারপরে ছোট হচ্ছে পাত্রটা, ঠিক আছে, এবার বড় পাত্রের ভেতরে এইটুকু জল ছিল, কিন্তু যখন পাত্র একটু ছোট হলো তখন জলটা বাড়লো, তখন জলটা একই জল রয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে পাত্র ছোট হচ্ছে বলে জল বেশি হচ্ছে, দিয়ে কোন টেম্পারেচারে পাত্র এবং জল দুটোর মাপ সমান হয়ে গেছে, সেইটাই হচ্ছে রিলেটিভ হিউমিডিটি 100%। ওই টেম্পারেচারটাকে ডিউ পয়েন্ট বলে। এগুলো আমরা পরের দিনকে দেখব। এবং প্রেসারের সঙ্গেও কিন্তু এই হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি এর একটা সম্পর্ক রয়েছে, সেটিও আজকে তো টেম্পারেচারের সঙ্গে আমরা সম্পর্কটি দেখলাম। এবার বাতাস যখন উপরের দিকে ওঠে, এখানে কি ভূপৃষ্ঠের কাছে বাতাসের পরিমাণ অনেক বেশি, আর ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠলে এখানে বাতাসের পরিমাণ অনেক কম। ক্ষমা করবেন। অর্থাৎ ভূপৃষ্ঠের কাছে এখানে বাতাসগুলো একে অপরকে চাপ বেশি দেবে, এরকম জায়গায় বাতাসগুলো একে অপরকে চাপ বেশি দেবে, আর এখানে গেলে বাতাসগুলো একে অপরকে চাপ কম দেবে।
সেটিরও তো এই যে আমরা একটা সুন্দর করে এয়ার পকেট বানিয়ে দিলাম, সেটির উপরে এই প্রেশারেরও তো একটা এফেক্ট পড়বে। সে এফেক্টটা আমরা পরের দিন স্টাডি করব। আজকেই যদি সব করে ফেলি তাহলে আমাদের মাথার ভেতর ঠিকঠাক আসবে না। তাহলে আমরা আজকে কি পড়লাম? আমরা পড়লাম হিউমিডিটি ক্যাপাসিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। সবার আগে আমরা ময়েশ্চার এবং ভেপার সম্বন্ধে জানলাম যে ময়েশ্চার হলো জলের তরল ফর্ম, লিকুইড ফর্ম, আর ভেপার হলো জলের জলীয় বাষ্প অর্থাৎ গ্যাসিয়াস ফর্ম। লেটেন্ট হিট কি? লেটেন্ট হিটও আমরা খুব ভালোভাবে দেখলাম যে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হচ্ছে, অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে এখান থেকে এখানে গেলেও কিন্তু লেটেন্ট হিট সেই সেমি 80 ক্যালোরি পার গ্রাম। এটার জুলে কেজিতে কত হবে সেটা আপনাদের কমেন্ট বক্সে লিখতে বললাম, আপনারা লিখবেন। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত হচ্ছে, অথবা বাষ্প থেকে জলে রূপান্তরিত হচ্ছে। আমরা কেমিস্ট্রি যখন পড়বো তখন এটি খুব ভালোভাবে দেখব। তাহলে এটি ক্যালোরি পার গ্রামে কত হবে? 540 বা কিছু একটা হবে, আপনারা দেখবেন। তো লেটেন্ট হিট আমরা শিখলাম। তারপর হিউমিডিটি ক্যাপাসিটি, যে বাতাসের ওয়াটার ভেপার সামলানোর ক্ষমতাটাকে বলা হয় হিউমিডিটি ক্যাপাসিটি। এরপর হিউমিডিটি, আর্দ্রতা, বাতাসের ভেতর জলীয় বাষ্প রয়েছে, এইটাকেই হিউমিডিটি বলে। অ্যাবসলিউট হিউমিডিটি এক্স্যাক্টলি কতটা পরিমাণ আছে, তারপরে আর বাড়ছে কমছে না, সেই ঘটনাটা উপরের দিকে উঠে চলে গেল। তারপর রিলেটিভ হিউমিডিটি, ওই যে কন্টেনারের সাইজ, কলসির সাইজ, ওইটার সাপেক্ষে অ্যাবসলিউট হিউমিডিটির যে সম্পর্ক, সেইটাই হলো রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ মানে কি? সম্পর্ক। এটা কি? পার্সেন্টেজে ডিনোট করা হয়। তো আমরা খুব ভালোভাবে দেখলাম রিলেটিভ হিউমিডিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, হিউমিডিটি ক্যাপাসিটি, এবং এর পরের দিনকে আমরা এখান থেকে আরও অ্যাডভান্সে এগোবো। আশা করি আপনাদের বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন ভালোই লেগেছে। আস্তে আস্তে আমরা প্রেসিপিটেশন এবং প্রেসিপিটেশনের অন্যান্য ঘটনাগুলি খুব ডিটেলে দেখার চেষ্টা করব। আমাদের এর পরের ভিডিওগুলিতে কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো থাকবে, কিন্তু আমার যে ভিডিওটি আপনারা দেখতে পেতেন এতদিন, সেটি আর এরপরে রাখা সম্ভব হচ্ছে না। তো আপনারা জানাবেন আপনাদের আমাদের প্রেজেন্টেশন কেমন লাগছে। যদি আপনাদের আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং বন্ধুবান্ধবের কাছে এবং পরিবার পরিজনের কাছে আমাদের চ্যানেলটি পৌঁছে দিন শেয়ার করে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।